লোকটা দূরবীন দিয়ে ওই নির্জন জঙ্গলের মধ্যে এক সুন্দরী মেয়েকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় শুয়ে থাকতে দেখে। মেয়েটাকে এরকম নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখে এই লোকটাও সেই জঙ্গল কাদায় গিয়ে ঢোকে। লোভী কোথাকার। যাই হোক, সেই জঙ্গলের ভেতরে সে ঢুকে তো গেল, কিন্তু এই জঙ্গল থেকে সে আর বাড়ি ফিরে আসতে পারল না। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। একটা লোক ওই বন্ধ ঘরটাতেই মেয়েটার চুল কেটে দিচ্ছিল, তাও আবার একটা বিশেষ অদ্ভুত কারণে। এই লোকটা সবসময় মুখের মধ্যে একটা গোলাপি রঙের ব্যান্ডেজ পরে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হাতে একটা কাঁচি নিয়ে। কেন? টাইম ট্রাভেলের অনেক মুভি দেখেছি, কিন্তু এইরকম মুভি, এরকম জটিল ধরনের একটা মুভি অনেকদিন পর দেখলাম। সিরিয়াসলি এতটুকু বলতে পারি, কাহিনীটা একবার শোনার পর এই কাহিনী মাথা থেকে বের হবে না কদিন। বারবার মনে হবে এ কেমন কাহিনী। একটা সেরা সাইফাই থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্টস টাইম ক্রাইমস। কাহিনী শুরু হয় স্পেনের একটা গ্রাম। হেক্টর নামে একজন মধ্যবয়স্ক মানুষ, তার স্ত্রী যার নাম ক্লারা, তার সাথে বাস করে। তারা জঙ্গলের মাঝে একটা নতুন বাড়িতে থাকতে এসেছে। তাদের বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে। হেক্টর নতুন জায়গায় এসে কৌতূহলবশত দূরবীন দিয়ে বনের মাঝে দেখতে থাকে। হঠাৎ তার কাছে একটা ফোন আসে। হেক্টর ফোন তুলে হ্যালো বলে। ওপাশ থেকে কেমন যেন আওয়াজ শোনা যায়। কেউ কিছু বলে না। এখানে বলে রাখি, এই মুভিতে ঘটা প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মনে রাখবে। প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আছে। তো যাই হোক, ব্যাপারটা একটু অদ্ভুত লাগে হেক্টরের কাছে, কারণ এই ফোন নাম্বার, নতুন বাড়ির ফোন নাম্বার তো কারো কাছে দেওয়া নেই। তাহলে কে ফোন করে চুপচাপ বসে আছে হই পারে। হেক্টর বিশ্রাম করতে বাগানে বসে। দূরবীন দিয়ে সে যখন জঙ্গলের দিকে দেখছিল, হঠাৎ করে দেখে একটা মেয়ে। মেয়েটা কেমনভাবে যেন তার দিকে তাকিয়ে আছে, এবং মেয়েটার চোখ, মুখ এবং শরীরের হাবভাব যৌন আবেদনমূলক। হঠাৎ করে সে লক্ষ্য করে মেয়েটা হঠাৎ গায়েব হয়ে গেল, এবং একটু পরেই সে দেখে মেয়েটা নিজের জামা কাপড় খুলে একদম নগ্ন অবস্থায় আছে। হেক্টর কিছু বুঝতে পারে না। তার মনের মধ্যেও লোভ জন্মায়, একটা নগ্ন নারীকে একা পাওয়ার লোভ। তার স্ত্রী ক্লারা যখন কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, হেক্টর দূরবীন নিয়ে বনের গভীরে ঢুকতে শুরু করে, মেয়েটাকে খুঁজতে শুরু করে। রাস্তায় সে অদ্ভুতভাবে দেখতে পায় একটা ডাস্টবিন এবং একটা সাইকেল পড়ে আছে। কিছুক্ষণ পর সে দেখতে পায় যে একটা বড় পাথরের সামনে মেয়েটা সম্পূর্ণ নগ্ন অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। হেক্টর তাকে দূর থেকে জাগানোর চেষ্টা করে, মেয়েটা সাড়া দেয় না। ধীরে ধীরে হেক্টর সেই নগ্ন মেয়েটার কাছে যায়। হঠাৎই তখনই কেউ একজন হেক্টরের হাতে কেচি দিয়ে হামলা করে। হেক্টর ভয় পেয়ে সেখান থেকে ছুটে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। কাঁপতে কাঁপতে সে দূরবীন দিয়ে দেখে দূরে একটা লোক একটা কেচি হাতে দাঁড়িয়ে আছে, এবং তার মুখে গোলাপি রঙের ব্যান্ডেজ বাঁধা। লোকটা কেমন যেন হেক্টরের মতোই আচরণ করছে। দেখে মনে হচ্ছিল হেক্টরকে নকল করছিল। অদ্ভুত লোকটা হেক্টরকে দেখতে পেয়ে যায়, এবং হেক্টর ছুটে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে জঙ্গলের শেষে একটা বড় বাড়ির মতো কোনো একটা কিছুর সামনে এসে পৌঁছায়। হেক্টর সাহায্য চাইতে শুরু করে। বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দেয় না। হেক্টর একটা কাচের দরজা ভেঙে নিজেই ঢুকে পড়ে বাড়িটার ভেতরে, এবং বাড়ির মধ্যে সে একটা অদ্ভুত আঁকা ছবি দেখতে পায়। সেটার অর্থও সে বুঝতে পারে না। বাড়িতে ঢুকে সেখানে রাখা ব্যান্ডেজ দিয়ে নিজের হাতটা বেঁধে নেয়। একটু শান্ত হওয়ার পর সে বাড়ির মধ্যে দেখতে পায় অনেক যন্ত্রপাতি রাখা ছিল। হেক্টর একটা ওয়াকি টকি খুঁজে পায়, এবং সেই ওয়াকি টকিতে একজন হঠাৎ করে হ্যালো বলে। লোকটা নিজের নাম বলে, ওর নাম হলো জোভ্যান। লোকটা বলে, আমি একজন বিজ্ঞানী, এবং তুমি যেখানে আছো সেটা আমার সম্পত্তি। কেন ওখানে আছো? হেক্টর বলে, আমাকে সাহায্য করুন, একজন মুখে ব্যান্ডেজ বাঁধা লোক আমাকে প্রাণে মারতে চাইছে, আমি জানি না কেন। জোভান বলে, তুমি ল্যাবের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করো। কিছুক্ষণ পর জোভান হেক্টরকে ওয়াকি টকি সাহায্যে জিজ্ঞেস করে, তোমায় যে লোকটা হামলা করেছিল সে কি ব্যান্ডেজ পরেছিল? হেক্টর বলে, হ্যাঁ, গোলাপি রঙের ব্যান্ডেজ পরেছিল। জোভেন হেক্টরকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়তে বলে, কারণ জোভেন সিসিটিভি থেকে দেখতে পাচ্ছিল যে ওই গোলাপি ব্যান্ডেজ পরা লোকটা ধীরে ধীরে ওই ল্যাবের দিকে এগিয়ে যাচ্ছে। জোভেন বলে, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে এসো যদি প্রাণে বাঁচতে চাও, কারণ আমি যা দেখতে পাচ্ছি লোকটা কিন্তু তোমার পিছু নিয়েছে। এখানে মনে হতেই পারে যে জোভ্যান আর কেউ নয়, সেই লোকটাই যে কিনা হেক্টরের পিছু করছিল। কিন্তু দেখা যায় না, হেক্টর দৌড়তে শুরু করে, এবং সেই সময় জোভ্যান তার বিল্ডিংয়ের দরজাটা খুলে দেয়। হেক্টর তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যন্ত্রপাতিতে ভরা একটা ঘর। জোভেন একটা বড় ট্যাঙ্কের মতো যন্ত্র দেখিয়ে বলে, এটার মধ্যে লুকিয়ে পড়ো, কারণ সে কিন্তু এখানেও আসতে পারে। হেক্টর প্রথমে সন্দেহ করে, কিন্তু দেখে বাইরে সত্যি সত্যি সে ব্যান্ডেজ পরা লোকটা কাচের জানালার মধ্যে থাবা মারছে।
হেক্টর ঘাবড়ে যায় এবং সেই যন্ত্রটার ভেতরে ঢুকে পড়ে। জোভেন যন্ত্রটা বন্ধ করে দেয়। দেখা যায় হেক্টর যন্ত্রের ভেতরে জলের মধ্যে ভাসছে এবং সেই জলটা একটা অদ্ভুত জাতীয় তরল জিনিস দিয়ে ভরা। অদ্ভুত ব্যাপার, জোভেন যখন যন্ত্রটা আবার খোলে হেক্টর তো বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় বাইরে সূর্যের আলো দেখা যাচ্ছে তখন। কিন্তু হেক্টর যখন সেই যন্ত্রের ভেতরে ঢুকেছিল তখন তো অন্ধকার ছিল। এত তাড়াতাড়ি সূর্যের আলো কি করে সম্ভব? হেক্টর কোনো কথা না বলে ঘরটা থেকে বেরিয়ে পড়ে, অবাক হয়ে পাশে তাকাতে থাকে। এবং তার থেকেও অবাক ব্যাপার, জোভেন তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? হেক্টর কিছুই বুঝে পায় না। সে বলে, আরে তুমিই তো আমাকে যন্ত্রটা ভেতরে লুকোতে বলেছিলে, আর তুমি চিনতে পারছো না? জোবান অবাক হয়ে যায়। জোবান বলে, তুমি কি এর আগেও এখানে কখনো এসেছিলে? হেক্টর বুঝতে পায় না। হেক্টর ভাবে মানুষটা পাগল হয়ে গেছে। হেক্টর বাড়ির দিকে যাওয়া শুরু করে। দূরবীন দিয়ে সে নিজের বাড়িটা দেখে এবং অবাক হয়ে যায়। তার স্ত্রী ক্লারা সেদিন যা কাজ করছিল আজকেও একই কাজ করছে। এবং আরো অবাক ব্যাপার, সেই বাড়িতে ঘরের ভেতর থেকে হেক্টর বেরিয়ে আসে। হেক্টর দূরবীন দিয়ে অবাক হয়ে নিজেকেই নিজে দেখছিল। কি করে সম্ভব? সে তো এখানে আছে, তাহলে তার বাড়িতে যে হেক্টরকে দেখছে সেটা কে? জোভেনকেও সেই দৃশ্য দেখায়। জোভেন এটা দেখে অবাক হয়ে যায় এবং বলে, হেক্টর, আমার মনে হয় তুমি টাইম ট্রাভেল করে গেছো এবং 1 ঘন্টা অতীতে চলে এসেছো। তুমি যে যন্ত্রটা থেকে বেরিয়েছিলে সেটা আসলে একটা টাইম মেশিন। আমি বহু বছর ধরে টাইম মেশিন নিয়ে গবেষণা করছিলাম। আমি নিজেও জানি না যে আমি তোমায় কেন এই ট্যাঙ্কে ঢুকতে দিয়েছি। হেক্টর ওর কথা বিশ্বাস করে না। জোভেন বলে, বোঝার চেষ্টা করো, আজকে সেপ্টেম্বর 16, 2006। হেক্টর বলে, না, আজকে 17 তারিখ। আমি যখন যন্ত্রটা ঢুকেছিলাম তখন 16 তারিখ ছিল। জোভেন তাকে সেই ঘরটাতে নিয়ে যায় যেখানে হেক্টর কাচের দরজা ভেঙে ঢুকেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, কাচের দরজাটা একদম ঠিক হয়ে গেছে। মানে হেক্টর সত্যি অতীতে চলে এসেছে। জোভেন তাকে একটা ক্যালেন্ডারের পেছনে ছবি এঁকে বোঝায় কি করে হেক্টরের টাইম মেশিনটা ব্যবহার করে সে প্রায় 1 ঘন্টা বা 1 দিন অতীতে চলে এসেছে। এখানে সে 1 ঘন্টা বা 1 দিন এই জন্য বলে কারণ সে নিজেও বুঝতে পারে না যে হেক্টর ঠিক কতটা অতীতে চলে এসেছে টাইম ট্রাভেল করে। যাই হোক, সে হেক্টরকে বলে, চিন্তা করো না, আমি সবকিছু স্বাভাবিক করে দেব। এবং যে ছবিটা একে জোভেন বোঝাচ্ছিল সেই ছবিটাই হেক্টর ওই দিন বাড়ির কাজ ভাঙার পর দেখতে পেয়েছিল। জোভেন বলে, এই সময়ে 2টো হেক্টর আছে। একটা হলো তুমি, তোমাকে ধরে নেই হেক্টর 2, এবং যে তোমার বাড়িতে আছে সে হলো হেক্টর 1। তুমি আজকে এখানেই লুকিয়ে থাকো। যখন হেক্টর 1ও একইভাবে টাইম ট্রাভেল করে আমার এখানে আসবে, তুমি তোমার বাড়িতে ঢুকে যাবে আর এই টাইম লুপটা এখানেই শেষ হয়ে যাবে। তুমি তোমার স্ত্রীর সঙ্গে সুখে বসবাস করতে পারবে। এবার এখানে প্রশ্ন আসতে পারে, টাইম লুপ কি? মনে করো আমি এখন এই ভিডিওটা রেকর্ড করছি। রেকর্ড করার পর আমি চা খেলাম। চা খাওয়ার পর আমি একটা মুভি দেখলাম। এরপর রাতের খাবার খেলাম, আমি ঘুমিয়ে পড়লাম। কাল সকালবেলা আমি বাজারে গেলাম এবং বাজার থেকে এসে কোনো একটা জায়গা ঘুরতে গেলাম। এবং তারপরে না তো আর দুপুর হলো না তো আর সন্ধ্যা হলো। ওই যে আমি ঘুরতে গেলাম ওখান থেকে টাইম আবার এখানেই এসে থামলো। আবার আমি রেকর্ড করছি, আবার আমি চা খেলাম, রাতের খাবার খেলাম, ঘুমালাম, পরের দিন সকালে বাজারে গেলাম, ঘুরতে গেলাম, আবার আমি রেকর্ড করছি। অর্থাৎ কাল দুপুরবেলার পর থেকে টাইম আর আগাচ্ছে না, টাইম আবার পিছিয়ে এখান থেকেই শুরু হচ্ছে। তো এটাকে বলে টাইম লুপ। একই জিনিস বারবার ঘটছে, সময় আর এগোচ্ছে না, ঘুরে ফিরে একই জায়গায় আসছে। তো যাই হোক, জোভেন হেক্টর 2কে লুকিয়ে থাকতে বলে। টাইম মেশিনটা হেক্টর 1-এর জন্য প্রস্তুত করতে যায়, কারণ সে জানে হেক্টর 1ও কিছুক্ষণ পরে চলে আসবে। হেক্টর 2 খুব চিন্তায় পড়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারে না যে তারই মতো আরেকজন তারই স্ত্রীর সঙ্গে তারই বাড়িতে বসে আছে। তার স্ত্রীর জন্য চিন্তা হতে শুরু করে। সে সামনে রাখা টেলিফোনটা থেকে ফোন করে। বাড়িতে হেক্টর 1 সে টেলিফোনটা তোলে। ঠিক এই দৃশ্যটাই মুভির প্রথমে দেখা গেছিল, যখন হেক্টর 2কেও কেউ একজন ফোন করেছিল, কিন্তু ফোনের উপাস থেকে কোনো কথা বলে না। একই রকমভাবে নিজেরই গলা নিজেই টেলিফোনে শুনে হেক্টর 2 চমকে ওঠে এবং সে কোনো কথা বলে না। এবং আরও চমকে ওঠে এটা ভেবে যে সে যখন ফোন তুলেছিল তখনও কেউ একইভাবে চুপ ছিল। অর্থাৎ হেক্টর 1 আর হেক্টর 2 নয়, হেক্টরের আরও 2-1টা রূপ এই লুপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জোভেন ফোনের আওয়াজ শুনে ছুটে আসে এবং তাকে বুঝিয়ে বলে, তুমি কোনো মতেই হেক্টর 1-এর সঙ্গে যোগাযোগ করবে না, নয়তো তুমিও মারা যেতে পারো। যতক্ষণ না আমি আমার টাইম ট্রাভেলের যন্ত্রটাকে তৈরি করছি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জোভান চলে যায়। হেক্টর 2 জোভেনের কথা শোনে না। সে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে এবং সামনে থাকা একটা গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। গাড়ি নিয়ে যেতে যেতে সে রাস্তায় সেই মেয়েটাকে সাইকেল করে যেতে দেখে
আগের দিন যাকে সে দূরবীন দিয়ে নগ্ন হতে দেখেছিল, এবং নগ্ন ওই মেয়েটার লোভেই তার আজকে এই অবস্থা। টাইম ট্রাভেল করে চলে এসেছে। হেক্টর 2 চমকে গাড়ি থামিয়ে দেয়। সে গাড়ি থামানোর সাথে সাথেই পিছন থেকে অন্য একটা গাড়ি এসে তাকে এমন ধাক্কা দেয় যে হেক্টর 2 এর গাড়ির সামনে থাকা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে দুর্ঘটনায় পড়ে, অনেকটাই আহত হয় এবং হেক্টর 2 মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। ল্যাবে থাকার সময় যে ব্যান্ডেজটা সে নিজের হাতে লাগিয়েছিল সেটা খুলে হেক্টর 2 নিজের মাথায় জড়াতে শুরু করে এবং দেখা যায় হেক্টর 2কে দেখতেও ঠিক একই রকম লাগছে সেদিন জঙ্গলে ওই ব্যান্ডেজ পরা লোকটাকে দেখতে যেরকম লাগছিল, যার হাত থেকে প্রাণ বাঁচিয়ে হেক্টর 2 পালাচ্ছিল। এরপর দেখা যায় যে মেয়েটা সাইকেলে করে যাচ্ছিল সে হেক্টর 2কে দেখতে চলে আসে, কারণ সে একটা অ্যাক্সিডেন্টের শব্দ শুনতে পেয়েছে। সে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন? এবং সে হেক্টর 2 শুশ্রূষা করতে শুরু করে। মেয়েটা একটা কাঁচি বের করে ব্যান্ডেজটা ভালো করে কেটে হেক্টর 2কে পরিয়ে দেয় এবং বলে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আপনার জন্য সাহায্য চেয়ে নিয়ে আসছি। হেক্টর 2 বলে, তুমি যদি আমার সাথে সাহায্য করতে চাও তাহলে তুমি আমার সাথে চলো। হেক্টর 2 বুদ্ধি করে নেয় সে যেমন দূরবীন দিয়ে ওই মেয়েটাকে দেখেছিল এবং তারপরে সে জঙ্গলে ঢোকে, ঠিক একই রকমভাবে হেক্টর 1কেও সে বাড়ির থেকে বের করবে এবং এই জন্য সে মেয়েটাকে নিয়ে যায় এবং মেয়েটার ব্যাগ থেকে সেই কাঁচিটা নিজের কাছে লুকিয়ে নিয়ে নেয় এবং সামনের ডাস্টবিন থেকে সে একটা জ্যাকেট পরে নেয়। হেক্টর 2 মেয়েটাকে জঙ্গলের ভেতরে জোর করে নিয়ে যায় এবং বলে, জামা কাপড় খোলো, আর আমি তোমাকে যা বলবো তাই করতে হবে, নয়তো এটা দিয়ে তোমাকে খুন করে ফেলবো। মেয়েটা ভয় পেয়ে যায়। মেয়েটা জামা কাপড় খুলতে শুরু করে, আর এই সময় হেক্টর 1 দূরবীন দিয়ে জঙ্গলের দিকেই দেখছিল যেমনটা তার দেখার কথা, এবং একইভাবে সে মেয়েটাকে জামা কাপড় খুলতে দেখতে পায়। একইভাবে সে লোভে পড়ে যায় এবং একইভাবে সে মেয়েটাকে খুঁজতে চলে আসে। এদিকে দেখা যায় হেক্টর 2 সেই মেয়েটাকে বলে, প্যান্ট খোলো। মেয়েটা কাঁপতে কাঁপতে সেটাই করে, কিন্তু মেয়েটা হঠাৎ করে হেক্টর 2কে ধাক্কা মেরে আবার পালাতে শুরু করে। দুর্ভাগ্যবশত মেয়েটা পালাতে পারে না। হেক্টর 2 তাকে এমন ধাক্কা মারে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে এবং মেয়েটার জামা কাপড় সে খুলে মেয়েটাকে সম্পূর্ণ উলঙ্গ করে দেয়। হেক্টর 1 যখন সেই মেয়েটার লোভে সেই জঙ্গলের মধ্যে আসে, কি রকমভাবে হেক্টর 2 তার ওপরে হামলা করে, কাঁচি দিয়ে তার হাতের মধ্যে আঘাত করে বসে। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যায় যে হেক্টর 2কে যে চাকু মেরেছিল সেটাও হেক্টরের কোনো একটা রূপ ছিল। একইভাবে সেও টাইম ট্রাভেল করেছে, একইভাবে সেও মেয়েটার দেখা পেয়েছে, সেও মেয়েটাকে ফাঁসিয়ে জঙ্গলে নিয়ে এসেছে, তাকে জামা কাপড় খুলতে বাধ্য করেছে যাতে দূরবীন নিয়ে থাকা অপর পাশের নতুন হেক্টরটা তাকে দেখতে পায়, এবং একইভাবে সে ওই হেক্টরকে আক্রমণ করেছে। হেক্টর 2কে সেদিন জঙ্গলের মধ্যে অন্য কেউ নয়, হেক্টরেরই অন্য একটা রূপ একইভাবে আক্রমণ করেছিল। হেক্টরের শত্রু অন্য কেউ নয়, হেক্টরের শত্রু সে নিজেই। তো যাই হোক, হেক্টর 1 ভয়ে পালাতে শুরু করে, কিন্তু হেক্টর 2 তার পিছু করতে থাকে। হেক্টর 2 ভাবতে থাকে, যেভাবেই হোক আমার এই প্রতিরূপটাকে মারতে হবে আমায়, তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। হেক্টর 2 ক্লান্ত হয়ে পড়ে এবং হঠাৎই জঙ্গলের মাঝে নগ্ন অবস্থায় সেই মেয়েটার চিৎকারের আওয়াজ শোনা যায়। মেয়েটা কেন চিৎকার করেছে এটা পরে জানা যাবে। এদিকে দেখা যায় হেক্টর 2 হেক্টর 1-এর পিছু ছেড়ে জঙ্গলে ফিরে যায়। দেখা যায় মেয়েটা আর নেই এবং দূর থেকে দেখতে পায় তার বাড়িতে আলো জ্বলে উঠেছে। হেক্টর 2 ভাবতে থাকে যে মেয়েটা হয়তো তার বাড়িতেই লুকিয়েছে। সে বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বাড়িতে এসে সে তার স্ত্রী ক্লারাকে কোথাও দেখতে পায় না। একটা বন্ধ ঘর থেকে আওয়াজ শুনতে পায়। হেক্টর 2 মনে করে সেই মেয়েটা হয়তো এখানেই লুকিয়েছে ভয় পেয়ে। হেক্টর 2 বারবার দরজা খুলতে অনুরোধ করে। সে বলে, তুমি কে, তোমার নাম কি আমি জানি না, কিন্তু দয়া করে তুমি পুলিশকে ডেকো না। তুমি যে বাড়িতে এসে লুকিয়েছো এটা আমারই বাড়ি, এবং আমি তোমার জামা কাপড় খুলতে বাধ্য করেছি জোর করে, তার কারণ আছে। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি সবকিছু বুঝিয়ে বলছি। আমি নিজেই অনেক বিপদে আছি, বোঝার চেষ্টা করো। মেয়েটা কোনো উত্তর দেয় না। হেক্টর 2 বাধ্য হয়ে দরজা ভেঙে লক্ষ্য করে মেয়েটা ছাদ দিয়ে পালানোর চেষ্টা করে। হেক্টর 2 তাকে ধরতে যায়, কিন্তু মেয়েটা পড়ে যায় এবং দেখা যায় সেই মেয়েটা ওই মেয়েটা ছিল না যাকে সে জামা কাপড় খুলতে বাধ্য করেছে, বরং এই মহিলা অন্য কেউ নয়, সে ছিল ক্লারা। আসলে ক্লারা ব্যান্ডেজ পরা হেক্টরকে দেখে ভেবেছিল অন্য কোনো লোক এবং সে ভয় পেয়ে সেজন্য লুকিয়ে পড়েছিল। হেক্টর 2 দেখে তার স্ত্রী ক্লারা নিচে পড়ে মারা গেছে। সে হতভম্ব হয়ে যায়। সে ভাবতেও পারেনি তার নিজের হাতে সে নিজের স্ত্রীকে হত্যা করে ফেলেছে। এরপর হেক্টর 2 ওয়াকিটকির সাহায্যে জোভেনের সঙ্গে যোগাযোগ করে এবং বলে, আমার হাত দিয়ে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে আসছি, আর আমার মাথায় ব্যান্ডেজ পরা আছে। তুমি কোনোভাবে হেক্টর 1কে টাইম মেশিনের ভেতরে যেতে বলো। ওদিকে দেখা যায় হেক্টর 1-এর সঙ্গে জোভেনেরও কথোপকথন ঠিক একইভাবে হচ্ছে।
হেক্টর 1ও কাচের দরজা ভেঙে সেখানে যায়, সেখানে একটা ওয়াকি টকি পায়, জোবেনের সঙ্গে যোগাযোগ করে, জোবেন তাকে সাহায্য করার কথা বলে এবং এরপর দেখা যায় হেক্টর 2 ব্যান্ডেজ বাঁধা মুখে হেক্টর 1কে ধরতে যায় এবং হেক্টর 1 একইভাবে ভয় পায় যেভাবে হেক্টর 2ও ভয় পেয়েছিল এবং হেক্টর 1 ভয় পেয়ে টাইম মেশিনটার ভিতরে ঢুকে পড়ে। এরপর জোবেনের সঙ্গে হেক্টর 2 দেখা করে। সে বলে, আমি আরেকবার টাইম মেশিনটা ব্যবহার করতে চাই। জোবেন রাজি হয় না। হেক্টর 2 রেগে গিয়ে গবেষণা ঘরের ভেতরে ভাঙচুর করা শুরু করে। জোবেন বলে যে আমার টাইম মেশিনটা বন্ধ হয়ে গেছে আর চলছে না। হেক্টর 2 তাকে বিশ্বাস করে না। লক্ষ্য করে মেশিনের 4টা ব্যাটারির মধ্যে একটা ব্যাটারি নেই, অর্থাৎ জোবেন সেই ব্যাটারিটা হয়তো ফেলে দিয়েছে। জোবেনকে জোর করে জিজ্ঞেস করাতে জোবেন বলে, আমি চাই না তুমি মেশিনটা আবার ব্যবহার করো। হেক্টর 2 জোবানকে সেই ব্যাটারিটা খুঁজতে বলে, কিন্তু হঠাৎই তার মাথায় একটা প্রশ্ন জাগে। জোবান আগে থেকে কি করে জানলো যে হেক্টর 2 মেশিনটা আবার ব্যবহার করতে চাইবে? কারণ হেক্টর 2 এখানে আসার আগেই সে ব্যাটারিটা ফেলে দিয়েছে। সে আগে থেকে কি করে জানতো যে হেক্টর 2 এখানে এসে আবার মেশিনটা ব্যবহার করতে চাইবে? জোবানকে সে মারতে শুরু করে। জোবেন বলে, আমাকে হেক্টর 3 কাজটা করতে বলেছিল। এটা শুনে হেক্টর 2 অবাক হয়ে যায়। এরপর জোবেন পুরো ঘটনাটা বলতে শুরু করে এবং জানা যায় এই মুহূর্তে হেক্টর 2 ছাড়াও আরও একজন হেক্টর 3 নামেও আছে। এবারে হেক্টর 3টা কে? হেক্টর 3টা হলো মুভির একদম শুরুতে যখন হেক্টর 2 প্রথমবার সেই গোলাপি ব্যান্ডেজ করা মানুষটাকে দেখে, সেই গোলাপি ব্যান্ডেজ করা মানুষটাই ছিল হেক্টর 3। অর্থাৎ হেক্টর 3 প্রথমে টাইম ট্রাভেল করেছিল, তারপর হেক্টর 2 এবং তারপরে হেক্টর 1। এবং হেক্টর 3 টাইম ট্রাভেল করার সময় যা যা ঘটনা ঘটেছিল হেক্টর 2 এর ক্ষেত্রেও তাই তাই ঘটে এবং হেক্টর 1 এর ক্ষেত্রেও তাই তাই ঘটে। জোবেন আরও জানায় যে হেক্টর 3 টাইম মেশিন থেকে বার হওয়ার পরে পাশেই লুকিয়েছিল এবং হেক্টর 3 জোবেনকে হুমকি দিয়ে বলেছিল হেক্টর 2 টাইম মেশিন থেকে বের হওয়ার পর এমন আচরণ করবে যেন সেই প্রথমবার টাইম মেশিন থেকে বেরিয়েছে, তার আগে কোনো হেক্টর বেরোয়নি। এবং এরপর হেক্টর 3 চলে গেছিল, কিন্তু তার কি উদ্দেশ্য ছিল সেই ব্যাপারে জোবেন নিজেও জানে না। এমনকি এই মুহূর্তে হেক্টর 3 কোথায় আছে সে সেটাও জানে না। এসব শুনে হেক্টর 2 চিন্তিত হয়ে পড়ে। জোবেন আরও জানায় তাকে নাকি হেক্টর 3 ওয়াকি টকির সাহায্যে যোগাযোগ করেছিল এবং বলেছিল হেক্টর 2 আবার টাইম মেশিন ব্যবহার করতে চাইবে, তাকে কোনো মতেই ব্যবহার করতে না দিতে। এই কারণেই জোবেন হেক্টর 2কে টাইম মেশিন ব্যবহার করতে দিচ্ছে না। হেক্টর 2 ফেলে দেওয়া টাইম মেশিনের সেই ব্যাটারিটা খুঁজে পায় এবং তখনই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে। হেক্টর 2 আর জোভ্যান পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। হেক্টর 2 সিদ্ধান্ত নেয় সে টাইম মেশিনটা আবার ব্যবহার করবে এবং জোভ্যানকে বলে, জোভ্যান, হেক্টর 3 যেই সময় এখানে এসেছিল আমাকে ঠিক সেই সময়ে পাঠাও, কারণ আমি হেক্টর 3কে মেরে ফেলতে চাই এবং আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। আর হেক্টর 3কে যদি আমি তখন মেরে ফেলি তাহলে আর হেক্টর 1 আসবে না। জোভেন কথা মতো মেশিনটা চালু করে। হেক্টর 2 দ্বিতীয়বারের মতো টাইম মেশিনে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর টাইম মেশিন থেকে হেক্টর 2 সময়ে পিছিয়ে যায় এবং হেক্টর 3 হিসাবে বেরিয়ে আসে। এটা ছিল ঠিক সেই সময় যখন জোভেন প্রথমবার নিজের টাইম মেশিন থেকে কাউকে বেরোতে দেখেছিল। সুতরাং সে এখন কিছুই জানে না। হেক্টর 3 সোজা এসে জোভেনকে বলে, আমি যা বলবো তুমি তাই করবে। আমি ভবিষ্যৎ থেকে এসেছি এবং আমার মতো আরও 2 জন আছে, তাদেরকে আমি শেষ করতে চাই। জোভেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। হেক্টর 3 তাড়াহুড়ো করে এক পাশেই লুকিয়ে পড়ে আর জোভেনকে বলে, হেক্টর 2 বেরোলে তুমি এমন আচরণ করবে যেন তুমি তাকে প্রথমবার দেখছো। এরপর ধীরে ধীরে হেক্টর 2 বেরিয়ে আসে এবং বাইরে এসে কিছুই বুঝে পায় না। অবাক হয়ে সে বাইরে চলে যায়, ঠিক মুভি শুরুতে যেমন দেখানো হয়েছিল। এরপর হেক্টর 3 লুকিয়ে লুকিয়ে জোভ্যানকে বলে, তুমি এমন ভান করো যেন তুমি ওকে চেনো না আর ওকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে এখানেই রাখো, কারণ হেক্টর 2 এর আগে আমাকে বাড়িতে পৌঁছতে হবে। হেক্টর 2 আগে হেক্টর 3কে বাড়িতে পৌঁছতে হবে, কারণ সে জানতো যে হেক্টর 2 ভুলবশত নিজের স্ত্রীকেই নিজে মেরে ফেলবে। তাই হেক্টর 3 তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ে। শুধু তাই নয়, হেক্টর 3 চেষ্টা করে যে ঘটনাগুলো হেক্টর 2 এর সঙ্গে ঘটেছিল ঠিক যেন একইভাবে সব ঘটে। তাই সে রাস্তার মাঝখানে অপেক্ষা করে সেই মেয়েটার জন্য এবং সে দেখে হেক্টর 2ও মেয়েটার জন্য অপেক্ষা করছে। সে আর কোনো উপায় না পেয়ে হেক্টর 2কে মারার জন্য হেক্টর 2 এর গাড়ির মধ্যে সজোরে ধাক্কা মারে। মুভি শুরুতে যে সিনটা দেখানো হয়েছিল, হেক্টর 2 গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কারণ তার গাড়িতে কেউ এসে ধাক্কা মেরেছে, সেই কেউটা আর অন্য কেউ নয়, সেটা হেক্টর 3 ছিল। হেক্টর 3 হেক্টর 2 এর গাড়িতে ধাক্কা মারার পর নিজেই ভারসাম্য হারিয়ে ফেলে এবং একটা ডাস্টবিনে ধাক্কা লেগে সে গাড়ি শুদ্ধ জঙ্গলের মধ্যেই পড়ে যায়। এই মুহূর্তে হেক্টর 3 বুঝে যায় যে প্রত্যেকটা ঘটনা একই ঘটতে থাকবে, সে চাক আর না চাক। যেমন ডাস্টবিনে ধাক্কা লেগে পড়ে যাওয়া সে চায়নি, কিন্তু মুভির শুরুতে দেখা গেছিল যে হেক্টর 2 পড়ে থাকা ডাস্টবিন থেকে একটা জ্যাকেট উঠিয়েছিল। হেক্টর 3 এতটাই ব্যথা পেয়েছিল সে উঠতেই পারছিল না। সে ধীরে ধীরে আহত অবস্থায় জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে এবং তার সাথে দেখা হয় জঙ্গলের মধ্যে ওই মেয়েটার সাথে।
এটা ছিল সেই সময় যখন হেক্টর 2 হেক্টর 1-এর পিছু করছিল, তখন নগ্ন অবস্থায় মেয়েটার জ্ঞান ফিরে এসেছিল। তাই মেয়েটা পালাতে শুরু করে এবং সেই সময় হেক্টর 2 মেয়েটার চিৎকার শুনতে পেয়েছিল। মনে করো, সেই মেয়েটা এই জন্য চিৎকার করেছিল কারণ সে পালাতে গিয়ে হেক্টর 3-কে আহত অবস্থায় দেখে এবং চিৎকার করে ওঠে। স্বাভাবিকভাবেই একটা মানুষকে দুবার দু জায়গায় একই সময়ে দেখে মেয়েটা চিৎকার করেছিল আতঙ্কে। হেক্টর 3 মেয়েটাকে দেখে বলে, তুমি যে ব্যান্ডেজ পরার লোকটার থেকে পালাচ্ছ, আমিও সেই লোকটার থেকেই পালাচ্ছি। মেয়েটা হেক্টর 3-র এই অবস্থা দেখে তাকে সাহায্য করতে চায়। মেয়েটা বলে, সামনে একটা বাড়ি আছে, আলো জ্বলছে, চলুন দেখা যাক কোনো সাহায্য পাওয়া যায় কিনা। মেয়েটা হেক্টর 3-কে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে। দেখা যায় ওই বাড়িটা হেক্টর 3-এরই বাড়ি, কিন্তু হেক্টর 3 এমন ভান করে যেন প্রথমবার এখানে এসেছে, যাতে মেয়েটা কোনো সন্দেহ করে এখান থেকে চলে না যায়। কারণ মেয়েটা যদি এখান থেকে চলে যায় তাহলে তার স্ত্রী তার হাতে খুন হয়ে যাবে মেয়েটার বদলে। মেয়েটা হেক্টর 3-কে বাড়ির ভেতরে বসিয়ে ফোন খুঁজতে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ক্লারা চলে আসে। হেক্টর 3 এই ভয়ঙ্কর অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। ক্লারা নিজেও আতঙ্কিত ছিল। সে কাঁপতে কাঁপতে বলে, আমাদের বাড়িতে একজন ব্যান্ডেজ পরা ভয়ঙ্কর লোক বেড়া পার করে এসেছে। হেক্টর 3 খুব শান্ত মাথায় ক্লারাকে এক ঘরে লুকিয়ে রাখে। সে বলে, কোনো আওয়াজ শুনলে বাইরে আসবে না, আমি না বলা পর্যন্ত বেরোবে না। এরপর হেক্টর 3 একটা ঘরে এসে হেক্টর 2-এর ওপর টেবিল ছুঁড়ে মারে, ঠিক একইভাবে যেভাবে মুভির শুরুতে দেখানো হয়েছিল। এরপর হেক্টর 3 তাড়াতাড়ি মেয়েটার কাছে এসে মিথ্যা কথা বলে। সে বলে, ওই লোকটা তোমাকে চিনে ফেলেছে, যেই লোকটা তোমার পিছু করছে, তাই তোমাকে রূপ পাল্টাতে হবে। হেক্টর 3 তাকে ক্লারার মতো জামা পরিয়ে তার চুল কেটে দেয়, যাতে পেছন থেকে তাকে দেখতে ক্লারার মতোই লাগে। এরপর হেক্টর 3 মেয়েটাকে বলে, তুমি ছাদের ওপরে লুকিয়ে পড়ো, তাহলে ব্যান্ডেজ পরার লোকটা তোমাকে আর খুঁজে পাবে না। এরপর হেক্টর 3 ক্লারাকে বাগানে নিয়ে আসে এবং তাকে শান্তভাবে বসতে বলে। অন্যদিকে মেয়েটা যখন ছাদে পালানোর চেষ্টা করে তখন হেক্টর 2 তাকে দেখে ফেলে এবং মেয়েটা যখন পালাতে যায় তার পা ধরে টেনে নিচে ফেলে দেয় এবং এইভাবে মেয়েটার মৃত্যু হয়ে যায়। হেক্টর 2 তার পোশাক দেখে মনে করে যেন ক্লারা মারা গেছে। হেক্টর 2 গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং জোভানের কাছে যেতে শুরু করে। অন্যদিকে হেক্টর 3 ক্লারার সঙ্গে বৃষ্টি পড়ার অপেক্ষা করছিল, কারণ যখন সে নিজে হেক্টর 2 ছিল তখন দেখেছিল বৃষ্টি পড়ার সময় পুলিশের গাড়ির আওয়াজ আসছিল। তার মানে হেক্টর 3 বুঝে গেছিল যে প্রত্যেকটা ঘটনা একইভাবে ঘটবে এবং একজনকে মারা যেতেই হবে। তাই সে নিজের স্ত্রীকে বাঁচিয়ে নেয় এবং সেই জায়গায় ওই মেয়েটাকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়। এইভাবে পুরো টাইম লুপটা শেষ হয়। কারণ টাইম লুপ তখনই শেষ হতে পারে যখন একই রকম যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মধ্যে কোনো একটা ঘটনা অন্যরকম ঘটে, তখনই কোনো টাইম লুপ ভাঙতে পারে। ভালো করে লক্ষ্য করে দেখো, সমস্ত ঘটনা সেম টু সেম ঘটছিল। শুধুমাত্র হেক্টর 2 যে কিনা হেক্টর 3 হিসাবে বেরিয়ে আসে আবার টাইম ট্রাভেল করে, সে বুদ্ধি করে ক্লারার বদলে ওই মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এবং এই একটা ঘটনা যেহেতু টাইম লুপের বাইরে ঘটেছিল সেহেতু টাইম লুপটা নষ্ট হয়ে যায় এবং মুভিটা কারেন্ট টাইমলাইনে ফিরে আসে। হেক্টর ক্লারাকে ফিরে পায় আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। এবার এখানে যে লাস্টের সিনটা দেখানো হয়েছে যে সে বৃষ্টি পড়ার জন্য অপেক্ষা করে, কেন? কারণ দুটো হতে পারে। এক নম্বর, সে যখন হেক্টর 2 হিসাবে ছিল একসময় সে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পেয়েছিল, অর্থাৎ পুলিশ খবর পেয়ে গেছিল যে ওখানে একটা খুন হয়ে গেছে। সে আসতো এবং হেক্টর 2-কে ধরে নিয়ে যেত। তাই সে তাড়াতাড়ি টাইম ট্রাভেল করে আবার হেক্টর 3 রূপে বেরিয়ে আসে এবং এইবারও সে যখন পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায় সে বুঝে যায় যে হেক্টর 2 তার বাড়ি থেকে রওনা দিল ওই মেয়েটাকে খুন করার পরে সেই হেক্টর 2 গিয়ে পুলিশের হাতে ধরা পড়বে। তাই সে চুপচাপ বসেছিল। ওই বৃষ্টি পড়া মানে পুলিশের গাড়িও চলে আসা। এটা গেল এক নম্বর। আর দ্বিতীয় কারণ হতে পারে যে বৃষ্টির জন্য সে অপেক্ষা করছিল এই জন্য হেক্টর 3 যখন হেক্টর 2 ছিল সে অনেক কিছু করেছে আবার নিজের টাইমলাইনে ফিরে আসার জন্য। সে হেক্টর 1-কে মারার চেষ্টা করেছে, হেক্টর 3-কে মারার চেষ্টা করেছে এবং তারপরে সে নিজেই হেক্টর 3 হয়ে টাইমলাইনে ফিরে এসে হেক্টর 2-কে মারার চেষ্টা করেছে। এবং সে একটা জিনিস বুঝতে পেরেছে, সে যত সময় নিয়ে ছেড়খানি করবে সে কিন্তু ততটাই লুপের মধ্যে ফাঁসতে থাকবে। সুতরাং সে নিজের স্ত্রীকে বাঁচানোর পর সে যখন দেখলো সে নিজের স্ত্রীর সঙ্গেই বসে আছে এবং তার স্ত্রী তার কাছেই আছে, সে আর এমন কোনো কিছু করতে চাইছিল না যাতে আবার কোনো টাইম লুপে সে ফেসে যায় বা এই টাইম লুপ কন্টিনিউ হয়। এবং এই জন্য সে সময়ের সাথে চলাটাই বুদ্ধিমানের কাজ মনে করেছিল। এই জন্য সে বৃষ্টির অপেক্ষা করতে থাকে। বৃষ্টির অপেক্ষা করা মানে এখানে সময়ের সাথে চলাকে ইঙ্গিত করেছেন পরিচালক। তো এই ছিল টাইম ক্রাইমস নামে এই জটিল মাস্টারপিস মুভিটার এক্সপ্লেনেশন। মুভিটা দেখতে গিয়ে মাথা একদম প্রায় শেষ হয়ে গেছিল। মুভিটা প্রচণ্ড জটিল এবং কমপ্লিকেটেড। রীতিমতো আমাকে খাতায় ডায়াগ্রাম এঁকে এই মুভিটার টাইম লাইনগুলোকে আলাদা আলাদা করতে হয়েছে, তারপর গিয়ে আমি বোঝাতে পারলাম।
মুভির কিছু কিছু জিনিস প্রচণ্ড কমপ্লিকেটেড, একবার বুঝতে না পারলে এক্সপ্লেনেশন আবার দেখো, খুব ভালো করে বুঝে যাবে। আর এই এক্সপ্লেনটাই শেষ নয়, যদি আরও কারো কোনো কোশ্চেন থাকে মনের মধ্যে টাইম লুপ সম্বন্ধে, টাইম ট্রাভেল সম্পর্কে, মুভির কোনো থিওরি সম্পর্কে, মুভির কোনো ঘটনা সম্পর্কে, তোমরা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো তোমাদেরকে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স আছেন তারা খুব ভালো করেই জানেন যে এএসজি স্টোরিতেই এই ধরনের মুভিকে ফুল লজিক্যালি এক্সপ্লেন করা হয়। তো সাবস্ক্রাইব করতে কখনো বলি না, বাট একটা ছোট্ট লাইক তো আশা করতেই পারি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য একটা মাস্টারপিস মুভি নিয়ে। ততদিন জঙ্গল টঙ্গল থেকে দূরে থাকো, আর নগ্ন নারী দেখলে লোভে পড়ার দরকার নেই আর কি, বাকি সব ঠিকই আছে। আর হ্যাঁ, দূরবীন দিয়ে এদিক ওদিক তাকানোর দরকার নেই, কখন কি চোখে পড়ে যায়